দেবেন। শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি, এতটুকুনি হবে হয়তো আমার উত্তর। জি, কিন্তু জামাতের আমির একজন খ্রিস্টান নারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে শরিয়া কায়েম করার পরিকল্পনা তার নাই। এইখানে বোন একটু শুনে নেন। আপনারা যে বলছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটি কোরআন সুন্নাহর ভিত্তিতে না? অবশ্যই যাবেন জান্নাত তাহলে দ্বিতীয় কোনো যাওয়ার অপশন নাই বলছেন যে আপনি? কথাটা শোনেন, ওই যে অন্য আপনাকে একটা গল্প শুনে দিই। আমি বোধহয় গত সপ্তাহে একটা বক্তব্য দিচ্ছি, দ্যাট ওয়াজ অলসো ভাইরাল। সেখানে আমি বলছি ওটা জান্নাত নিয়ে যার শুনবো। মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যারা ইসলাম কায়েম করতে চায়, একজন মুসলমান হিসাবে ইসলাম কায়েম করা এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা, এটা আমাদের জন্য একটা ওয়াজিব। এবং সেই কারণে আপনি আপনার জায়গায় যখন দেখবেন যদি অন্য কোনো দল না থাকে, তাহলে আপনি কি করবেন, যে যেটাতে, যেমন আমি বলছি ওখানে আরো ভালো করে বলছি, যে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে তিনটা কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে উদাহরণ দিয়ে বলছি, মান দিনুকা, দিন কায়েমের জন্য তুমি কি করছো, মানে ইসলাম কায়েমের জন্য তুমি পৃথিবীতে কি করছো। আমি বললাম যে আমার তো কিছুই করার ছিল না, খালি আমার এলাকায় জামাতে ইসলাম ছাড়া আর কেউ কি চায়নি, ইসলাম কায়েম করতে চায়নি, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি, এতটুকুনি হবে হয়তো আমার উত্তর। এবং এই উত্তরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আমাকে জান্নাত দিলেও দিতে পারে। প্রথম কথাটা হলো যে এইটাই ন্যারেটিভটাকে আর ভাবে দেখার কিছু নাই। যেমন দুইটা মানুষ দুই রকম ভাবে আছে, যেমন আমি আর জাহিদ ভাই, দুজনের আইডিওলজি দুই রকম হতে পারে। যেমন জাহিদ ভাইয়ের আইডিওলজি হতে পারে যে কি একটা মানে ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার বা মিডিল ভাগের একটা রাষ্ট্র হতে পারে। আমি খালি জাহিদ ভাই বলতেছি না, এরকম হতে পারে। হুম হুম। তারা তার আইডিওলজি না, ধরেন অন্য একটা ABCD। আমার আইডিওলজিটা হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এবং এই দেখতে চাওয়ার জন্য আমি এমন একটা দলকে ভোট দিতে চাই যে দলটা আসলেই ইসলাম কায়েম করতে চায়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চাই। সেজন্য আমি বরাবর বলছি, আজও বলতেছি, আগামীও বলতেছি, কারণ কিন্তু এইটা আপনার দল তো বলছে সেটা চায় না, মানে তারা করবে না বলছেন। আচ্ছা, আমার আবার শেষ করে দিই এই কথাটা। তাহলে আমি সেই জন্য জামাতে ইসলামের কথা বলি এবং বলি যে এটা আমার দায়িত্ব, এবং এটা করলে যদি আল্লাহ খুশি আমাকে জান্নাত দেয়, দিবে। আল্লাহ খুশি হয়ে যদি দেয়, দিবে। এবার আপনি বলছেন আপনার দল, আমার দল না। আমি জামাত ইসলাম সমর্থন করি, আবার ভালো করে যেগুলো যা যা বক্তব্য দিই সব আমার নিজের। আমি জামাত ইসলামের মুখপত্র না। জামাতে ইসলাম কখনো বলেনি আজ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে না, মদিনা সনদের বাইরে যে দেশ পরিচালনা করবে, এরকম কোনো কথা এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি। যেদিন বলবে সেদিন থেকে আমি আর জামাতকে সমর্থন না, করব বলেছে তো, বলেছে না। জামাতের এই আমিরকে একজন আপনি খ্রিস্টান একটা নারী প্রশ্ন দেখান। করেছিলেন। হ্যাঁ, না আমি না, আপনি দেখাচ্ছি। সেদিনই আমিরে জামাত সুন্দর করে বলেছে সমস্ত জনসভায়, যে কি মদিনা সনদের উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকেই জামাত ইসলাম পরিচালিত হবে। এবং যে 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 মার্কাটা, এই দাঁড়িপাল্লা, এটা কিন্তু জামাতের মার্কাটা, এটা ইনসাফের প্রতীক। এই ইনসাফের প্রতীক সবার, আমার আপনার সবার জন্য সমান। এখন আমরা প্রতিটা দলের একটা আইডিওলজি থাকে এবং আইডিওলজির উপরে মানুষ ভোট দেয়। সো জামাত ইসলামকে পছন্দ করার পিছনে আমার মূল আইডিওলজিটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। জি, কিন্তু জামাতের আমির একজন খ্রিস্টান নারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে শরিয়া কায়েম করার পরিকল্পনা তার নাই। এইখানে বোন একটু শুনে নেন। শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। হুম। শরিয়া মানেই পুরা ইসলামিক স্টেট না, কিন্তু ইসলামের একটা কম্পোনেন্ট হচ্ছে শরিয়া। সো আপনাকে যেটা বলছে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিন্তু একবারে নাজিল হয়নি। মুসা আলাহিসাল্লামের কাছে কিন্তু বই আকারে আসছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার্ট বাই পার্ট আসছে। ঠিক সেরকম আল্লাহ তো প্রথম দিনে মদিনায় নিয়ে যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিতে পারতেন। 13 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর যখন মদিনায় গেলেন, তারপর সেখানে আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি ইসলাম কায়েম হয়েছে। ঠিক বাংলাদেশে আমরা ক্ষমতায় যদি ইনশাল্লাহ জামাত ইসলাম যায়, তাহলে সেটা আমির জামাত বলেই দিচ্ছে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। আপনি কালকেই সবকিছু করতে পারবেন না। এখন এই যে আর একটা ন্যারেটিভ ভুল আসতেছে, সেটা হচ্ছে ইসলামটা হতে হবে আমার কালচারের মতো করে, বাংলাদেশের মতো করে। আল্লাহ তো বলেনি যে অমুক দেশকে ফলো করে তুমি ইসলাম কায়েম করো, এরকম তো কোনো কথা কোরআনে নেই। সো কোরআন যেটা বলছে যে মানুষের জন্য একটা কল্যাণকর ইনসাফমূলক রাষ্ট্র ব্যবস্থা, এই ইনসাফটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ইনসাফ শব্দটাই হচ্ছে ইটসেলফ ইনসাইড দ্য। সো এটাকে বাইরে নিয়ে যাওয়ার কিছু নেই। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমির জামাত কি বলছে, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। আর ইনসাফ ওয়েলফেয়ার ভিত্তিক সমাজ ব্যবস্থাই হচ্ছে ইসলামের হচ্ছে মূল গোড়ার কথা। তাহলে তাহলে মানে ওই যে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তো শরিয়া, তো সেটি কেন না মানে না না, সেটির দিকে? আপনি খালি কোরআন আর সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার নামই শরিয়া না। এই জায়গায় হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে, শরিয়াটা মানে কি আর কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে মানে শরিয়া। আপনারা যে বলছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটি কোরআন সুন্নাহর ভিত্তিতে না?
অবশ্যই। তো কোরআন সুন্নাহর ভিত্তিতে হলে সেটা শরিয়া না, শরিয়া হচ্ছে একটা আইন। যেমন আপনাকে বলি, সাম্য আছে, ঐক্য আছে, তার সবকিছু মূল উৎস কি? শরিয়া আইনের মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম। জি, আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও একটু এটি, মানে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে মানে এই মন্তব্যগুলোর ইম্প্যাক্ট কেমন বলে মনে হয়, বা এর প্রভাব কেমন মনে হয়? আমরা আসলে শরিয়া আইন এর দিকে যাবে না জামাত, এটি এই অবস্থানের কথা বলেছেন জামাতের আমির, এবং তার প্রেক্ষিতে কিন্তু একটা প্রতিক্রিয়াও, তার এতদিন যার সাথে আসলে জোট হচ্ছিল বলে আমরা ভাবছিলাম, পরবর্তীতে হলো না, ইসলামী আন্দোলন, তারা বলছেন যে যেহেতু জামাত শরিয়ার আইনের দিকে যাবে না, তাদের সাথে এক ভোটের বাক্স হবার কোনো কারণ নেই, কখনো হলে তখন আবার নতুন করে চিন্তা করা যাবে। এটা ঠিক না, সিট দিলেই ও তখন সুন্দর বলে দিত। এটা জাহিদ ভাই বলে দিছে, আমার কথা না। জাহিদ ভাই বলছে সিট দিলে তখন আর এসব থাকতো না। জাহিদ ভাই বলেন। মানে সিট দিলেই সব ঠিক হয়ে যায়, সিট দিলে সিট না সব, দিলেই। এটা জাহিদ ভাই কথা, আমার না। জাহিদ ভাই বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জামাত ইসলামের ভেতরে এরকম দেউলিয়াপনা কেন যে জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইতে হচ্ছে? দেখেন, আপনার এই প্রশ্নের প্রথমে বলে দিই, বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এটা হাইলি অবজেকশনেবল। এবং বাংলাদেশ জামাত ইসলামের সে ক্ষমতাই নেই, একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং তাহলে আমি একটু বলি, কোট করে একটু বলে। আচ্ছা, আপনি নিজে বলেছেন সবার ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা, দাঁড়িপাল্লাই যদি ভোট না দেন কিয়ামতের দিন কি উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহ দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। সো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি দাঁড়িপাল্লায়, আবার পড়েন, দেখেন বলছে কি আল্লাহ একমাত্র বেহেশতে দিতে পারবে। দেখেন আপনি না, কিন্তু তারপরে আপনি বলতেছেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা, সেটাও তো বলছেন আপনি। না, সেটা তো বলতেছি, ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা। আবারও বলতেছি ইমানি দায়িত্ব, কিন্তু জামাতে ইসলাম আমার কথার মধ্যে, দেখেন কথার মধ্যে আমি বলছি একমাত্র আল্লাহ জান্নাত দিতে পারে, এবং প্রথমেও যা বলছি এখনো বলতেছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এইভাবে যদি চলা যায় তাহলে ইনশাল্লাহ আমরা কি করতে পারি, জান্নাতের আশা করতে পারি। বাংলাদেশ জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা দেশ পরিচালনা করবে, এই আশা নিয়ে আমি তাকে সমর্থন করি। ইমানি দায়িত্ব, মানুষের ইমানি দায়িত্ব কি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া, সেটা যে আপনি বলছেন, এটা কি আপনি বলতে পারেন? ওখানে আবার পরে, ওখানে দেখেন, আবার আমি পড়বো না, আমি পড়েছি, আমার দর্শকরা শুনেছেন সেটা, রাইট? আপনি ইমানি দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া। বাংলাদেশ জামাত ইসলাম, এই যে ভাই যেটা বললো, ভাইয়ের যদি কোনো কুয়াশা থাকে, আমার কাছে কোনো অস্পষ্টতা নাই, সেজন্য আমি জামাত ইসলামের ওয়েল উইশার এবং জামাত ইসলামকে পছন্দ করি। একটু শেষ করে দিব, জামাত ইসলামকে পছন্দ করি বা সমর্থন করি এই কারণেই, কারণ জামাত ইসলামে একমাত্র দল আমি দেখতে পাই যারা কোরআন এবং সুন্নাহর আলোকে এই দেশ পরিচালনা করবে বলে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের ইস্তেহারে তাই আছে সবকিছু, সেজন্য তাদেরকে আমি সমর্থন করি এবং এটা আমি বিশ্বাস করি। মানুষ কবরে যাওয়ার পরে কি হবে সেটা তো আমরা অনেক কিছু জানি, অনেকটা শুনি, কিন্তু কোন মার্কায় ভোট দিয়েছে এই যে প্রশ্ন করা হবে, এটা আপনি কোথা থেকে পেলেন? প্রশ্ন করা হবে না, আপনাকে বললো মান দিনুকা, মানে দিন কায়েমের জন্য তুমি কি করছো। আমাকে যদি, আমি অন্য মানুষের কথা বলি না, আমি মারা গেলাম, আমি কি বলতে পারি, আল্লাহ আমার কাছে একটুকুনি ক্ষমতা ছিল দিন কায়েমের জন্য বাংলাদেশে জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সেটাতে বিশ্বাস করে আমি দিছি। ধরে নেন হাইপোথেটিক্যালি আমি দিলাম, ওনারা করলেন না, এই জায়গা শেষ করে দিব। ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে করলেন না, তাহলে আমার বিশ্বাসের কি হলো, আমার ভোটের আমানতের খেয়ানত হলো। কিন্তু আমার বিশ্বাসের জন্য আমি আল্লাহকে বলতে পারি দ্যাট ওয়াজ দ্য লাস্ট অপশন ফর মি, যে আমি জামাত ইসলাম ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। দ্যাট ইজ দ্য অ্যানসার আই ওয়ান্ট টু গিভ। কিন্তু আপনি ভোটের জন্য যা বলছেন সেটা সত্য কিনা সেই নিয়ে প্রশ্ন আছে, সেই জায়গা থেকে আপনি আশা করি নিজেকে নিয়ে ভাববেন, কারণ ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি আরেকটি বক্তব্যে দাবি করেছেন তারেক রহমানের দেশে ফেরা ছিল সুপরিকল্পিত এবং ভারতের নিয়ন্ত্রণে। আপনি বলছেন দিনের আলোর মতো স্পষ্ট যে ভারতের সিগন্যালেই তিনি দেশে ফিরেছেন। মনে হচ্ছে ভোটটা নেয়ার জন্য আপনাকে যখন যেটা প্রয়োজন বলতে হচ্ছে। আপনার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ কি আছে? না, এখানে দুইটা জিনিস, আমার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকবে না। এখানে জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে আমি কথা বলতে একটু বিব্রত বোধ করি। তারপরে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন বলি, উনি 15 দিন আগে বললেন তার হাতে নাফ। যখন উনি দেশে ফিরে আসার কথা বললেন তখন কিন্তু তিনি পরিষ্কার আজ পর্যন্ত করেনি টিল ডেট, যে কেন সেদিন সে পাবলিকের, এটা কিন্তু পাবলিক স্পিচ, এটা কিন্তু অন্য কারোর সাথে না শোনা না, পাবলিকলি তিনি বললেন যে তার একক নিয়ন্ত্রণাধীন না। এই একক নিয়ন্ত্রণাধীন না মানিটা কে, এটা আজ পর্যন্ত ক্লিয়ার করলেন না। আগে শেষ করি, তার সাথে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে যদি আমি কানেক্ট করে নিই, আমরা তো ধরে নেন যারা আমরা কি
একটু পড়াশোনা করি, তারা আমরা ওইটাকে কানেক্ট করে নিয়ে আমরা যদি Okay. চিন্তা করি যে ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেজন্য সে ফিরে আসছে। সো ইট ইজ হিজ ডিউটি টু ক্লিয়ার ইট। আদারওয়াইজ আমরা তো জি। এই যেমন জামাত ইসলাম সঙ্গে বললেন, এটারও কি হবে, ডালপালা ঠিক আছে। গজাবে, ডালপালা আমি চারিদিকে একটু ছুটে যাবে। এখানে একটু বলি, সেটা হচ্ছে প্রথমত আপনি একটা অ্যাজাম্পশনের উপর বলেছেন যে একক নিয়ন্ত্রণাধীন না, এই এটা assumption কথাটাকে না, এটাও তো উনি বলছেন। আপনি ট্রান্সলেট করেছেন যেটা না, এটা তো পার্শ্ববর্তী উনি দেশ বলছেন। ভারতের বাধা। না, না, এটা তো উনি বলছেন, না, ভারত না। সম্পর্কে উনি কোনো না, কথা না, বলেন ভারতের কথা না, একক নিয়ন্ত্রণাধীন না, এটা তো না, উনি বলছেন। এটাই আমি বলছি, এই হ্যাঁ। একক নিয়ন্ত্রণাধীন শব্দবন্ধকে আপনি ট্রান্সলেট করেছেন যেখানে ভারতের বাধা, এটা আপনার অনুমান। দ্বিতীয়ত আপনি যে পত্রিকাটার কথা বললেন, আপনারা তো কেউ কোনো কথা বললে আপনাদের দলের নেতারা মামলা করে দেয়, কিন্তু আপনি যেটা বলেছেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য ডিসেন্টের বরাত দিয়ে বলে আনন্দবাজার এরকম কোনো সংবাদ প্রকাশ করেনি, দ্যাট ওয়াজ ফেক। সেটা যদি দ্যাট ওয়াজ ফেক, আমি দ্য ডিসেন্টের এই পত্রিকার আমি এটা আপনাকে দেখাবো। এই জায়গা থেকে আপনারা কি একটু দায়িত্বশীল জায়গা থেকে আপনারা মন্তব্য করবেন কিনা আমি ভাবার আমি জন্য অনুরোধ এটার করছি। উত্তর দিয়ে দিই। আপনি ডিসেন্টের যে কলামের যেটা বলা হয়েছে সেটা বলে দিই। খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। কে লিখছে? অনির্বাণ দাশগুপ্ত। এই অনির্বাণ দাশগুপ্ত যে এইটা দেওয়া হয়েছিল আনন্দবাজার পত্রিকায়, এবং সারপ্রাইজিংলি আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমি ওই কথা বলার পরে এখন কিন্তু ওখানে পেইড ভার্সন আসছে, আর আনপেইড ভার্সন না। এখন যে কেউ গেলেই এই আর্টিকেলটা পড়তে পারবে না, ওখানে পেইড ভার্সন হলে পড়তে পারবে না। আমাদের কথা, এটা আমার পার্সোনাল কথা, নাথিং ডিলস উইথ জামাত ইসলাম বা অন্য কিছু, এটা আমার সম্পূর্ণ একান্ত মতামত। সেটা হচ্ছে যখন আপনি একটা জিনিসকে ধোঁয়াশার মধ্যে রাখবেন, যেমন ভাই একটু আগে বললেন জামাত ইসলাম নিয়ে যে কি তারা করছে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। আপনি যদি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি রাখেন তাহলে তো সেখানে আপনার ডালপালা গজাবেই। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এজ এ সাধারণ মানুষ, সিভিল সোসাইটি হিসেবে জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা নিয়ে কার বাধা? কারোই বাধা না। উনি ফিরে আসবেন ওনার দেশে, ওনার মায়ের কাছে, এটাই তো স্বাভাবিক। এবং তিনি তো ফিরে আসলেন, তাহলে ফিরে আসলেন 15 দিন আগে কি এমন ঘটনা ঘটলো যে যেটা ওনাকে বাদ দিল? এবং আপনি বলছেন এটা অবশ্যই অনুমান নির্ভর, এবং আপনাকে ওটা বলে দিচ্ছি, এটা অনুমান নির্ভর কি, যে তথ্য যেগুলো পাইছি এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমাদের অনুমান ঠিক না, আমাদের অনুমান ঠিক না। কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে এই অনুমানগুলো করতে, আপনারা যেমন সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রশ্ন করেন, অনুমান করেন, আমরা ঠিক অনুমান করি জাতিকে কি জন্যে, জাতিকে যাতে সহজে একটা পথ দেখানো। না, এখানে নিউজটা আপনি যে নিউজটা নিয়ে এসেছেন সেখানে স্পষ্ট বলা আছে আনন্দবাজার বরাত দিয়ে আপনি তারেক রহমানকে নিয়ে অসত্য ছড়িয়েছেন, সে কথাটা বলা আছে। ডক্টর জাহিদুর রহমান, আমরা তো আসলে রাজনীতিতে পরিবর্তন দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা দেখছি না। কেন দেখছি না? আমরা আসলে কিভাবে বের হতে পারি এই পরস্পর আক্রমণ করে কথা থেকে, কিভাবে বের হব এবং কি আসলে পাচ্ছি আমরা এর মধ্য দিয়ে? আচ্ছা, ভারতপন্থী বানানো, আমিও নাকি ভীষণ ভারতের দালাল। মানে আমি একটা প্রায় এটা শেয়ার করি, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। তো বেশ কয়েক মাস আগে বাংলাদেশের কয়েকটা চ্যানেল, দেশের বাইরের 2-1জন সাথে আমার চ্যানেল, আমি একটা মেইল পেলাম ইউটিউব থেকে, ভারত সরকারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমার চ্যানেল আর ভারতে দেখা যাবে না, ওটা দেখা যায় না। তো এটা আমার হয়েছে, আমি আবার ভারতেরও দালাল হয়েছে। এখন ভারতের দালাল বানানোর জন্য বা ভারতের সাথে অ্যালাইন করার জন্য নানান রকম যুক্তি আছে। বিএনপি নির্বাচন চায়, ভারত নির্বাচন চায়, জেনারেল ওয়াকার নির্বাচন চায়, জাহেদ নির্বাচন চায়। মানে যখন 5 বছর ইউনূসকে রাখতে হবে আলাপ হচ্ছিল, তখন এটার বিরুদ্ধে কথা বলেছি। ভারত যেহেতু নির্বাচনের কথা বলেছে, তারা বলছে আমরা একটা নির্বাচন চাই, জাহেদও নির্বাচন চাই, সুতরাং জাহেদ ভারতের দালাল হয়ে গেছে, জাহেদ অ্যালাইন। আমি এই অ্যালাইনমেন্ট দেখেছি, আমার ওখানে মন্তব্য হয়, তো আমি মন্তব্য পড়ে মানুষের অপিনিয়ন বোঝার চেষ্টা করি। আসলে ঘটনা যেটা হয়েছে, আর ভারত শেখ হাসিনাকে তার সর্বস্ব দিয়ে ক্ষমতায় রাখতে পারে নাই, আর ভারত এখন বাংলাদেশকে ডিসাইড করছে। আবার ভারতের এত ট্র্যাকশন হয়ে গেছে, আমি অন্তত কনভিন্স নাই এই যুক্তিতে। মানে সে তার গোয়েন্দা সংস্থার লোক নাকি এখানে গিজ করতে একটা সময়, দেশের মিলিটারির ভেতরে তার লোক, সিভিল বিউরোক্রেসির ভেতরে, পুলিশের ভেতরে, সরকারের ভেতরে হাসিনাকে রক্ষা করতে পারে নাই। এখন ভারত ডিসাইড করছে বাংলাদেশে ইলেকশন কি হবে, তারেক রহমান কবে আসবেন, ভারত কোনো একদিন আবার সেরকম পাওয়ারফুল হবে কিনা, ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। পরস্পরের প্রতি আক্রমণ, প্রথম কথা হচ্ছে পরস্পরের প্রতি আক্রমণ হবে। আমরা কেন যেন মনে করছি যে এভাবে চলবে না, এটা ঠিক হচ্ছে না। গণতন্ত্র মানে কি? এই যে বলে না যে আপনারা বিভক্তি তৈরি করেন, গণতন্ত্র মানে বিভক্তি তৈরি করা, ফর গডস সেক। আমার কাজ কি একটা গণতান্ত্রিক দল হিসাবে বিভাজন তৈরি করব,
করে আমার তাহলে সেটা কি ব্যারিস্টার শাহরিয়ার কবির সাকসেসফুলি করছেন বলে মনে হয়? উনি ওনার চেষ্টা করছেন, সাকসেসফুল কতটুকু হয়েছে বোঝা যাবে, উনি সাকসেসফুলি চেষ্টা করছেন, এটা শিওর। আচ্ছা না, এটা সমস্যা নাই, সবাই করতেছি, হ্যাঁ, that is the beauty of the democracy, একদম সেটা আমরা সবাই, আপনি আমরা আমি সবাই সবাই আমরা করতেছি, সবাই that is the beauty of আমরা সবাই democracy. করছি। আমি দীর্ঘদিন থেকে জামায়াতের আইডেন্টিটি পলিটিক্সের, এটা জামাত বলে না, অল পার্টিজ হিন্দুত্ব, এই যে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কথা বলতে বলতে আমার চ্যানেল বাতিল হয়ে গেছে না। না না, আপনাকে সমর্থন করে, আপনি ক্রিকেট সম্পর্কে যে আলোচনাটা জি, করছেন জি, সেদিন, জি। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আপনি যেভাবে অমিতের ছেলে আইসিসিতে আমাদেরকে যেটা করলো, জি, জি। এটা যে ন্যাক্কারজনক ঘটনা আপনি বলছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তো যেটা বলছিলাম, এখন বিভেদ আমরা তৈরি করব, বিভেদ করার উদ্দেশ্য হচ্ছে আমার তো একটা নির্দিষ্ট ভোট পেলে আমি সরকারে চলে যাই, তো আমি বিভেদ তৈরি করব। প্রবলেমটা কোন জায়গায়? আমরা হেট স্পিচ করছি কিনা, আর আমরা এমন ভাবে ডিভাইসিভ করছি কিনা, কাউকে আমরা ডিহিউম্যানাইজ করছি। যেমন দেখবেন শেখ হাসিনার সময় বিএনপি জামাত শিবির করা ডিহিউম্যানাইজ করা, ওকে মেরে ফেলা যায়, ওকে গুম করে ফেলা যায়, ওকে আরবিট্রারি মামলা দেওয়া যায়, গায়েবী মামলা দিয়ে বছরের পর বছর আপনি করতে পারেন, পিটিয়ে ফেলতে পারেন। দ্যাটস দ্য মেইন প্রবলেম, এটা করা যাবে না। এটুকু বাদ দিয়ে আপনি তো আসলে এক ধরনের বিভেদ করবেন। এখন আমরা যতটুকু করছি, কোনো কোনো ক্ষেত্রে রেড লাইন ক্রস করছি, এটাও অনুমান করা যাচ্ছিল। শেখ হাসিনা পতনের পর আমরা দীর্ঘদিন এত বছর গণতন্ত্রের মধ্য দিয়ে এনগেজ করিনি পরস্পরের সাথে, যেহেতু করি নাই, এখন কিছু এক্সট্রিম কথাবার্তা আসবে। আমি এখনো মনে করি তারপরও যতটুকু হচ্ছে, দ্যাটস নট টু মাচ। That's not too much? না না, আমার আচ্ছা। কাছে মনে হয় না। আচ্ছা, তাহলে তো ভালো, কিন্তু আমার কাছে মনে হয় যে একসময় বিএনপি এবং জামাত দুটি দল নিপীড়িত হয়েছে, এখন সেই দুটি দলের মধ্যে এরকম তথ্য কেন আসবে যেটা আসলে অপরকে হেনস্থা করা হয়, অসত্য তথ্য সামনে আসবে কেন? এই জায়গাটায় আমরা তো রাজনীতিবিদদের শুধু ভোট না, আরেকটু দায়িত্বশীলতা দেখতে চাই, আরেকটু সহানুভূতিও দেখতে চাই প্রতিপক্ষের প্রতি। সেটা বোধহয় এবার আমরা হবে না, expect করতেই এবার পারি। হবে না, এবার সেটা এবার হবে না। সেটা হবে না, এটা সময় লাগবে। আবার সময়ও কি হবে, উই ডোন্ট হতে নো, পারে। নাও হতে পারে। গ্লোবাল ফেনোমেনন কিন্তু এখন রাইটিস্ট পপুলিজমের উত্থান, মানে আপনি এখন প্রতিপক্ষকে অনেক বেশি কঠোর ভাষায় আক্রমণ না করলে আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নেতা, এই তাহলে বোধ আসলে হয় না। সেই জায়গায় সেটাই যদি হয় বাস্তবতা, তাহলে সেই জায়গায় কি আমরা এটা বলতে পারি জামাত ইসলাম এগিয়ে আছে? না, আমি এখন পর্যন্ত যে খুব এগিয়ে আছে তা বলবো না। প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে বাকযুদ্ধ দিয়ে, বয়ান দিয়ে, তথ্যকে এখন তাদের আমি কথা মনে- ফ্যাক্টকে টুইস্ট করা দিয়ে আমরা তো দেখছি বেশ চেষ্টা করছেন। জামাত ইসলাম বেশ এগিয়ে আছে আমি বলে আবার মনে বলছি, হয়। এগিয়ে আছে, চেষ্টাটা দেখতে পারেন। কারণ হ্যাঁ, জামাতের অনলাইনে একটা খুব দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা ইকোসিস্টেম আছে, সেটার মাধ্যমে আমরা অনলাইনে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবে কি হয় আমি আসলে জানি। যেমন ধরুন, দুনিয়ার এমন কোনো পোল নাই যেটা জামাত ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির চাইতে 4 গুণ ভোট পায় না। ডাজ ইট মিন যে জামাত সফল হয়ে গেছে এটা করে? আসলে আমার কাছে মনে হয় না। সো অনলাইনে আপনি এই ধরনের একটা ইকোসিস্টেমের কারণে একটা পারসেপশন আছে, যেটা আমরা অনলাইন দেখি প্রচুর, কিন্তু তাদের এটা ফ্যাক্ট, এটা আমি মানি, তাদের এই ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো। ওকে, আমি মন্দ অর্থে বলছি না। এটা আপনি অনলাইনের কথা বলছেন, কিন্তু যদি আমরা বাস্তবতার কথা চিন্তা করি, তাহলে আমরা জামাত ইসলামের নেতাদের কিন্তু এটা বলতে শুনছি যে তারা এবার ক্ষমতায় যাবে, এই আশাবাদ তারা ব্যক্ত করছে করতে এবং হবে তো। অন্যদের প্রতিশ্রুতি দিচ্ছে। বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে, তিনি অভিযোগ করেছেন। সেই সাথে তিনি বলেছেন এই ভোট জান্নাতের কথা বলা এক ধরনের শিরক। আবার কিছুদিন আগে, দুই একদিন আগে তিনি বলেছেন কৌশল মনে করে, কৌশল করে গুপ্ত সুপ্ত ছিল না বিএনপি নেতাকর্মীরা। নিশ্চয়ই এই বিষয়গুলো জামাতকে ইঙ্গিত করেছে। আপনি কি বলবেন আজকে এবং এর আগে যে প্রশ্নগুলো দিয়েছিল? ধন্যবাদ। মাহবুব ভাইয়ের মতো জ্ঞানগর্ভ মানুষের সাথে আপনার কাছে একটা আবেদন জানাবো। একদিন আপনি 1 ঘন্টা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমি মাহবুব ভাইয়ের সাথে বসতে চাই, কারণ এই বিচ্ছিন্নভাবে কথা বলে না। কারণ যে জিনিসগুলো কথা হচ্ছে, ভাইয়ের শেষ কথার সাথে আমি একমত, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন করতে হবে। আপনি একটা ছেলে যত খারাপই হোক, মার্ডার কেসও যদি করেন, যে ভাই যেটা বলছে জমি থেকে সরাতে পারবেন না, তেমন আমাদের মুক্তিযুদ্ধের যে ভাই যে খণ্ডের কথা বললেন, ইনশাল্লাহ সেই খণ্ডই নিয়ে আসবো। নিয়ে এসেই আমরা এই মুক্তিযুদ্ধের এই ইয়াটাকে যাতে আমরা সবাই একটা জায়গায় আসতে পারি, এটাকে নিয়ে যেন আমরা কোনো ব্যবসা না করি, কোনো এটাকে মানে যখনই ভোট আসবে তখনই এটাকে আমরা ধারণ করব, তা না। মুক্তিযুদ্ধ আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রতি মুহূর্ত, কারণ এটা এবং এই দ্বিতীয় স্বাধীনতা 54-55 বছর কেউ কেউ ধারণ করেছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা, কি যখন যে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন, এই সেজন্য আমরা দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলতে চাইছি। তারপরে একটু বলে নিই, 1952 সালে ভাষা আন্দোলন করছি, কিন্তু আমরা ইস্ট পাকিস্তান, তখন কিন্তু ভারত না।
1905 সালে বঙ্গভঙ্গ হয়, সে বঙ্গভঙ্গের বিরোধিতা করছিল, তখন কিন্তু বাংলা ভাষাভাষীরাই কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে 1911 সালে করছে, সেটা আমার চেয়ে আমার ভাই ভালো জানে। সো বাংলা ভাষাভাষী মিলে আমরা ভাগ হয়েছি তা কিন্তু, তাহলে তো পশ্চিমবঙ্গ আমার মধ্যে আসার কথা ছিল, আসাম আমার মধ্যে আসার কথা ছিল, তা হয়নি। তারা যেভাবে আমাদেরকে ভাগ করেছে ইন্ডিয়া, সেটা আচ্ছা। এবার তাহলে হলো কি 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটা পাকিস্তান আমাদের উপর যেটা চাপিয়ে দিতে চাইছে, কারণ আমাদের উপর না, সে পাকিস্তান উর্দু চাপিয়ে দিতে চাইছে সবার কাছে। বেলুচিস্তানের ভাষা উর্দু না, সো সিন্ধের ভাষা উর্দু না, সো পুরা পাকিস্তানের উপরে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইছেন, সেটা অন্যায়, এবং তার জন্য আমাদের প্রতিরোধ, এবং সেজন্য বাংলাকে আমরা সবসময় ধারণ করি। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, ছায়ানট উদীচিতে সে যেই হামলা করুক, সে হামলার তীব্র নিন্দা সবসময় করতেছে। প্রশ্ন হচ্ছে, একবারও কিন্তু এটা বলা হচ্ছে না যে হামলা কোনোদিন কোনো জাতিকে ইউনিফাইড করতে পারে না। কিন্তু যারা এই গত 15 বছরে পেট্রোনাইজ হয়েছে, 17 বছরে আমি বলবো, যেমন ভাই যে কথা বললো, পেট্রোনাইজের কথা কেন বললাম, কাঠের চশমা পরে তো আপনি যদি গ্লাস না থাকে আর যাই হোক দেখতে পাবেন না। তো ওই জন্য মনে হয় যে ভারতের আধিপত্যবাদটা আমাদের অনেকেই দেখতে পায় কাঠের না। চশমা কে পড়েছেন? আচ্ছা, না 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 মা, ওইরকম বেয়াদবি কথা বলবো না। আমি বলছি যে যারা এদেশে ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না, তারা কাঠের চশমা পরে থাকবেন। কারণে বললাম, আপনি পৃথিবীর কোন দেশ আছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আপনি আর একটা দেশের উপরে তুলে দিচ্ছেন, এবং প্রাইম মিনিস্টার বলতেছেন যা দিয়েছি তা আজ পর্যন্ত কেউ কোনোদিন কি করতে পারবে না, ইন্ডিয়া ভুলতে পারবে না। তাহলে কি দেননি কি সেটা আমাকে বলেন। আপনি আপনার পোর্ট দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, ট্রানজিট দিয়ে তো আপনার লাস্ট কি ছিল, যে ট্রেনটা দিয়ে দিলেই একটা বোমা মারতো, ইন্ডিয়ান সোলজার ঢুকে যেত, আমরা কি হয়ে যেতাম, সিকিম হয়ে যেতাম। তো যারা এই সিকিম বানানোর পরিকল্পনা দেখতে পারে না, তারা ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না। যারা অতীত ইতিহাসে ভারতের হায়দ্রাবাদে কিভাবে ভারত হায়দ্রাবাদে ঢুকছে যেটা দেখতে পায় না, তারাই বাংলাদেশে আধিপত্যবাদ দেখতে পায় না। এবং যারা একটা জিনিস সবসময়, সাউথ ব্লকের যে সাউথ ব্লক কি করছে, বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তাই করতেছে, এটা যদি কেউ উপলব্ধি না করে, তাহলে সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে কিভাবে? যে বলতেছে 72 থেকে 75 পর্যন্ত শেখ সাহেব কিচ্ছু করেনি, কি করেনি? 72 থেকে 75 পর্যন্ত রক্ষী বাহিনী করে হাজার হাজার মানুষ মারছেন। আপনি নিজে যে সময় দুর্ভিক্ষে মানুষ, আমার বাসন্তীরা জাল পড়েছিল, তখন আপনি মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ের অনুষ্ঠানে গেছেন। এই আপনি জাতির পিতা। যে বঙ্গবন্ধু বললেন, ভাই বঙ্গবন্ধু উপাধি 69 সালে দেওয়া হলো না, আমি আপনার সময় আমি কিছু বলিনি ভাই, আমার কিছু বলতে 69 সালে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, সেই মুজাহিদুল ইসলাম সেলিম রায় ঢাকা ইউনিভার্সিটি 1973 সালে তার কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি কি করে নেয়, উইথড্র করে নেয়। সংসদে দাঁড়িয়ে একটা লোক, মানে যার আগের অভ্যাস ছিল সাহেদকে যেহেতু মারছে, সেজন্য সংসদে দাঁড়ায় থাকে আঙ্গুল দিয়ে বলে কোথায় সিরাজ শিকদার, যেখানে জাসদের 20-30 হাজার কর্মীকে কি করেছে, গুম খুন করা হয়েছে। এই গুমের সে সংস্কৃতি তো শেখ সাহেব তৈরি করছে। স্বাধীনতাকে বিকৃত করা, 7 দফা চুক্তি, 25 বছরের চুক্তি, এগুলো কে করছে? 72 সালে যখন এই পাকিস্তানের কথা এত কথা বলে, তো একবার ধরে বলে না, তো পাকিস্তানে আমাদের দেশ থেকে যে ক্ষতিপূরণ সেটা ইন্ডিয়া নিল কিভাবে? এই যে বলা হচ্ছে যে 1 লাখ, আচ্ছা ঠিক ধরে নিলাম কথার ক্ষেত্রে 1 লাখ শরণার্থী আছে, যে আমেরিকা থেকে ডলার পাইলে, আচ্ছা 1 কোটি হলো ভাই, সরি ভুল হয়ে গেছে, শেখ সাহেবের মতো আমি হয়তো 3 লাখকে 30 লাখ বানায় ফেলে দিচ্ছি। সেজন্য 1 কোটি দিয়েছে, সেই 1 কোটি আমি ধরলাম, আর যেটাই যায় গেছি তো আমরা, এটা তো বিষয় ইয়া নাই। তারা ফ্রি খাওয়াইছেন না US ডলার দিয়ে যে জাতিসংঘ থেকে যে টাকা পাইছেন সেটা দিয়ে খাওয়াইছেন, সে কথা তো হিসাব নেন না আপনারা। সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না, আমার সমস্ত নদী উত্তরবঙ্গে, আমি যাই না ভাইয়ের বাড়ি, তো আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত, আমরা ছোটবেলায় দেখছি। এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না। সো দেশটাকে ড্রাইড আপ করে দিচ্ছেন, অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিচ্ছেন। বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল, ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে। এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি, তাকে কি দিলেন? এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে। যদি ভাইটা বললেন যে মার্ডার করছে, তার বিচার হওয়া উচিত। আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন? শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম, জাতিসংঘের রিপোর্ট নিয়ে তো আর কেউ কোনো বিতর্ক করতেছে না। ভাইও তো বললো যে সে যে কাজ করছে হত্যা করছে, সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন, তাহলে আপনি বাংলাদেশের কতখানি ভালো চান? পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন, পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে, আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার। আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব, সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তাড়া দিচ্ছেন, বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তাড়া দিছে?